যায় না ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াতে তারা বিফিটিং হয় না। তো এগুলো কিন্তু আমাদের এই চেষ্টা সবসময় থাকে। আমাদের এটা তো টিআরবিটি হলো, তাছাড়াও জেআরবিটি যে রিক্রুটমেন্ট জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, সেখানেও আমরা সেকেন্ডারিতে প্রায় 117 জন এলডিসি এবং 450 জনের মতো মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে আমরা চাকরি দিয়েছি। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার মাধ্যমে এলিমেন্টারিতে 47 জন এলডিসি এবং 122 জন মাল্টিটাস্কিং স্টাফ পদে চাকরি পেয়েছেন। অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে চাকরি পেয়ে মোট 736 জন, আমি মনে হয় তারাও খুশি, তাদের একটা নতুন জীবন। চাকরির জন্য আপনারা দেখেছেন কি অবস্থা সমস্ত জায়গার মধ্যে, তো সেই জায়গায় চাকরি পেয়ে তাদের মধ্যে একটা আনন্দ তো আছে, পাশাপাশি একটা নতুন সম্ভাবনা যে না আমরাও কিছু করতে পারবো, যে সরকারের সাথে আপনারা যুক্ত হলেন কিন্তু আজকে। তো আমরা শুধু তাই নয়, টিআরবিটিকে আমরা রিকুইজিশনও দিয়েছি, আরও চাকরি যাতে দেওয়া যায় এর জন্য অলরেডি রিকুইজিশনও দেওয়া হয়েছে। অনেক সময় মনে করে এটা তো এমন না যে আজকে দিলে না কালকেই হয়ে যাবে, তার জন্য অনেক প্রসেস আছে। এই প্রসেসে ওয়েট করতে চায় না, এর মধ্যে রাস্তায় নামে আমাদের চাকরির কী হলো, চাকরির কী হলো দেখেই মাঝে মাঝে দরকারই পড়বে, কোনো প্রয়োজন নেই। এইগুলো দেখে আমরা চাকরি দিই না, আমাদের প্রয়োজন আছে, আমাদের ফিনান্সের যখন কনকারেন্স আছে আমরা তখন দিই এগুলো, আরও হবে, আরও আমরা তার জন্য আমরা রিকুইজিশন দিয়েছি। এবং আমাদের যে নিয়োগ পদ্ধতি এখন পর্যন্ত যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে দিয়েছি, খুব আমার মনে হয় না কোনো জায়গায় মধ্যে চ্যালেঞ্জ হয়, কোনো জায়গায় চ্যালেঞ্জ হওয়ার সুযোগ নেই। আমরা জানি যে এইভাবে আমরা যেহেতু ঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা চাকরি দিচ্ছি, এর জন্য চ্যালেঞ্জ হলেও সেটা সেইভাবে তার এগেনস্টে কোর্ট থেকে অ্যাটলিস্ট কোনোরকম নেগেটিভ যে ভার্ডিক্ট সেটা আমরা পাবো। 8ই মে 2026 পর্যন্ত ডাইং ইন হার্নেস সহ মোট 20,960 জন আমরা এখন পর্যন্ত এই চাকরি আমরা দিয়েছি। শুধু সরকারি চাকরি না, অন্যান্য যেসব কর্মসংস্থান আছে সেগুলো তো আমরা করছি। অনেক জায়গায় কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়েও আমরা অনেক কর্মচারীকে আমরা নিচ্ছি, যাতে প্রশাসনের কাজে কোনো সমস্যা না হয়। এবং আজকে আপনাদের যে স্বপ্ন আপনারা দেখছেন সে স্বপ্ন পূরণ হয়েছে আজকে, এবং এর মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে মানে নেক্সট আপনারা যে কাজে আজকে ব্রত হচ্ছেন, ভগবান আপনাদেরকে, ঈশ্বর আপনাদেরকে সেই কাজের জন্য আপনাদের সেই সুযোগ দিয়ে করে দিয়েছে। অর্থাৎ আগামী যারা প্রজন্ম, যাদেরকে আপনি পড়াশোনা আপনারা পাঠদান করবেন, বিদ্যাদান করবেন, তাদের জন্য আপনারা কিন্তু এক একজন, আমি বলবো ঈশ্বরের আপনারা এক একজন অ্যাম্বাসেডর। এবং আপনাদের এখন যেভাবে নিজেদেরকেও আপডেট করা উচিত, কারণ এখন এআই যুগ চলছে, ডিজিটাল দুনিয়ার থেকেও এআই চলে গেছে। প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে, সিলেবাসের বাইরেও কিন্তু অনেক কিছু আছে। এর জন্য নিজেকে যে আপডেট রাখা, স্টুডেন্টদের সেই পাঠদান করা, গতানুগতিক পড়ার বাইরেও কিন্তু একটা মিউজিক থাকে ক্লাসের ভিতর ঢুকলে। অনেক টিচার আছে যে টিচারকে সারা জীবন স্টুডেন্টরা মনে রাখে। এবং যে মোরাল যে সায়েন্স, মোরাল সায়েন্সের কথা আপনারা কিন্তু পড়াতে যাচ্ছেন না, তাদেরকে ইন্সপায়ার করার জন্য কিন্তু আপনারা যাচ্ছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে যে একটা, আমি যে কারণে বলছি যে কাজে আপনারা এবার আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে বা নিয়েছেন, সেই দায়িত্বটা সাংঘাতিক। এবং এটার মধ্যে একটা ঐশ্বরিক একটা বিষয় রয়েছে, যে স্টুডেন্ট টিচার রিলেশন, সাংঘাতিক বিষয়টা। নিজেকে প্রতিষ্ঠিত করা, যে জায়গায় যাবে, যেখানে একটু এরকম না যে আগরতলায় সবার পোস্টিং হবে, বিভিন্ন জায়গায় আপনার পোস্টিং হবে, যেতে হবে। আর এখন পোস্টিংয়ের জন্য একে ধরতে পায় না।
আমাদের এখন যেভাবে পোস্টিংয়ের মধ্যেও আমরা চাইছি যে ট্রান্সপারেন্সি আনার জন্য আপনারা অতি শীঘ্রই আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারও আপনারা পাবেন এবং পরবর্তী সময় আপনাদেরকে সেই ট্রেনিং দেওয়া হবে। আমি আবার যারা আজকে অফার পেয়েছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে রাস্তা আপনারা নিজেরা করে নিয়েছেন সেই রাস্তা আপনাদের ভবিষ্যতের রাস্তা কিন্তু আপনারা নেক্সট যে আমাদের ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ তাদেরকে প্রকৃত অর্থে মানুষ বানানোর কারিগর আপনারা এবং তারাই এই রাজ্যকে দেশকে ওনারা পরিচালিত করবে এবং আপনাদের যত বেশি উদ্বুদ্ধ করতে পারবেন তত বেশি কিন্তু এই যে নতুন যাত্রায় আপনারা যুক্ত হলেন সেটা কিন্তু সার্থক হবে। আমি এখনো জানি যে আমরা যেটা চাইছি যে আমাদের যে পড়াশোনাটা সেটা যেন গুণবত্তা থাকে তার জন্য আমি কিন্তু স্যাটিসফাইড নই এখন আরও বেশি রেজাল্ট এখানে কেন 78% আসবে, কেন 79% আসবে, কেন না এটা 100% হবে। অনেক স্কুল আছে যেখানে 100% পাস করে, এরকমও স্কুল আছে তো সেখানে 100% যদি পাস করে তাহলে সব এটা একটা হেলদি কম্পিটিশন হোক না সমস্ত স্কুলের মাধ্যমে এবং ইন্টারাকশন হোক এক টিচার আরেক টিচারের সাথে বিভিন্ন সাবজেক্টে দেখলাম ম্যাথের কেউ পেয়েছে আপনারা সাবজেক্ট টিচার কেউ ফিজিক্সে পেয়েছে। তো এই যে বিষয়গুলো আছে আমি যদি মনে করি যে আমি সব কিছু জানি তাহলে কিন্তু ভুল হবে। এখানে এক একজনের মধ্যে কিন্তু কিছু না কিছু নিজেকে এইভাবে তৈরি করেছে যে একটা এক্সট্রা কিছু আছে। তো এক্সট্রা জিনিসটা আমি ওই যে আমার সাবজেক্টের যে আছেন তার থেকে জানতে অসুবিধাটা এই যে একটা কম্পিটিশন যদি হয় তাহলে এই যে পার্সেন্টেজ আমি বলছি না সবাই 100% কেউ স্টুডেন্টরা সবাই 100% তো সম্ভব না, পেতেই হবে, কিন্তু অ্যাটলিস্ট যে পড়াশোনার যে মান সেটা যেন উন্নতি হয় সেটা আমাদের দেখতে হবে। খোয়াই ডিস্ট্রিক্ট সাবডিভিশন তেলিয়ামুড়া ইকোনমিক্স জেসিকা জমাতিয়া। আনন্দের বিষয় যে এরকম একটা সুন্দর দিনে আমরা প্রতিবারে কিছু না কিছু অফার আমরা এইভাবে বিতরণ করে যাচ্ছি, কিন্তু আজকে একটা বিরাট সংখ্যা প্রায় 865 এবং পোস্ট গ্রাজুয়েট টিচার পদে আজকে এখানে অফার বিতরণ করা হচ্ছে। প্রায়ই আমি দেখি মাঝে মাঝে রাস্তায় অনেকে যায় চাকরি নেই, চাকরি দিতে হবে, এখনো কেন ওইটা ডিক্লেয়ার হচ্ছে না। আমি এখন এগুলো দেখি আরে হবে, এগুলো চিন্তার কিছু নেই। এখন এগুলো তো গতানুগতিক যে একটা আগে সরকারের সময় আমরা দেখতাম এইভাবে বেরোতে দিতে হবে। আমি আপনাদের আগে আমাদের সরকার এবং আমরা নিজেরাই কবে তাড়াতাড়ি দেওয়া যায় তার জন্য চেষ্টা করি এবং সব জায়গায় কিন্তু আমাদের সেই চেষ্টা আজকে গত কয়েক বছরে আপনারা দেখবেন যে যেভাবে আমরা চাকরির অফার এবং নিয়োগ দিচ্ছি আর প্রচুর এখন পাইপলাইনে রয়েছে। এটা আমাদের আমি বলবো আমাদের ডিউটি, আমি বলবো এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কাউকে অ্যাভয়েড করে বা কাউকে অবহেলা করে আমরা যদি যে চাকরি নতুন নতুন চাকরি আগে তো যেগুলো গ্যাপ রয়েছে সেগুলো শূন্যস্থানগুলো তো পূর্ণ করছি, পাশাপাশি নতুন নতুন চাকরিও কিন্তু আমরা ক্রিয়েট করছি এবং ফিলিং আপ করছি। আপনারা নিশ্চয়ই প্রতিনিয়ত আপনারা দেখে থাকবেন ক্যাবিনেটের পরে সেখান থেকে অ্যানাউন্সও করা হয়। এখানে শুধু 865 জনের সাথে সাথে আমাদের সরকার যারা ডাইন ইন হার্নেসের মাধ্যমে সেখানে 3 জনকে আজকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে এবং এখানে একজনও বলতে পারবেন না, আমি সবসময় এই কথাটা বলি, আপনারা নিজেদের
পরিশ্রমের ফসল হিসেবে কিন্তু আপনারা এই অফারটা পেয়েছেন। এখানে কেউ বলতে পারবেন না কোনো নেতা বা কাউকে ধরে আপনার চাকরি হয়ে যাবে। আপনার চাকরি আপনি নিজে সেটাকে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি অর্জন করেছেন। আগে আমরা দেখতাম যে কোন নেতা কোন দিকে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন, যেটা গরিব ঘরের একটা ছেলে বা মেয়ে, সে বাড়ি থেকে যখন বেরোয় একটা ইন্টারভিউ দিতে, সে বুঝতে পারছে না কাকে ধরলে লাভ হবে। এই যে একটা মাইন্ডসেট সব জায়গায়, যে আগের থেকেই নাকি ফিক্স থাকে কে কে চাকরি পাবে, আমরা সেটাকে একটু পরিবর্তন করতে যাচ্ছি। চেষ্টা করছি আমরা যে ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি দেওয়া। এবং আপনারা এখানে যারা আজকে অফার পেয়েছেন, আপনারা যতটুকু খুশি তার থেকেও আপনাদের গার্জিয়ানরা কিন্তু অনেক বেশি খুশি। এখানে অনেক মহিলাদের দেখলাম অলরেডি বিয়ে হয়ে গেছে, তাতে ওনাদের শ্বশুর শাশুড়ি আরও বেশি খুশি হবে। তো এই যে ছেলেদের তো বুঝতে পারবো না তাদের বিয়ে হয়েছে কিনা, কিন্তু তাদের বৌমারা যারা স্ত্রীরা আছেন তারাও খুশি হবে। মানে পুরো ফ্যামিলির মধ্যে, মানে দুটো ফ্যামিলি তারা কত আনন্দিত আজকে আপনি ভাবুন। সুকান্ত করি পুস্তক স্টেডিয়ামরা খোয়াই সাবডিভিশনটি সুস্থ এক নিউজের লাগে বিজে মিজে জুতো মতো বিদায় শেষ আমার। এদিকে দেখ, এই দ্রোণের দিকে দেখ, মাথা ওটা রাইতে কিটা করতেছ? এই অপূর্ব বাবু আয়া নি হেন এদিকে তো সাইড। আজকে আমাদের কাছে একটা খবর আসে যে দারোগাবাড়ি থেকে একজন মহিলার স্বর্ণের চেইন স্নেচিং হয়েছে। এই খবরের ভিত্তিতে আমার অফিসার ওই জায়গাতে যায়, দারোগাবাড়িতে যাওয়ার পর জানতে পারে যে মঞ্জু মুন্ডা উনি একটা পিএনবি ব্যাংকের চাকরি করে। উনি বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় ওনার গলা থেকে স্বর্ণের চেইন স্নেচিং করে নিয়ে গিয়েছিল দেবব্রত দত্ত এবং বিজয় সরকার। পরবর্তী সময় পাবলিকের সহযোগিতায় তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকে আমরা এই যে চুরি যাওয়ার যে চেইনটা এটা আমরা উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে একটা আমার কাছে একটা রিটেন কমপ্লেন দিয়েছে এবং এর ভিত্তিতে আমরা একটা মামলা নথিভুক্ত করব এবং তাদেরকে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। তাদের সাথে কি আর অন্য কেউ আছে বা না তারা নিজে? আমাদের ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে। কিভাবে চিন্তাই করতে গেছিল? মহিলা যখন বাড়ি থেকে ব্যাংকে যাচ্ছিল বিশালগড়, ওই সময় মহিলাকে দাঁড় করিয়ে ওরা জিজ্ঞেস করলো যে শেখেরকোট বাজারের রাস্তাটা কোন দিকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলার গলা থেকে চেনটি তারা ছিনিয়ে নেয়। এই যে 6 তারিখ
সৈকতের অভিযোগ কিন্তু হচ্ছে 6 তারিখ পূর্ব আগরতলা থানা দুষ্কৃতিকারীরা তাকে মেরেছে, বেধড়ক মুখে মাথায় ঘুষি মেরে থানায় তুলে নিয়ে এসে ভাবুন আমরা কোন সভ্য দেশে আছি। একটি থানার অভ্যন্তরে দুষ্কৃতিকারীরা থানা বাবুদের সামনে তার গোপন অঙ্গের উপর অত্যাচার চালালো, কোনো ব্যবস্থা নেই। এবং সিসিটিভি, এই তথাকথিত প্রাথমিক তদন্তে সিসিটিভি কেউ দেখেনি, এটাকে একদম কম্বলে চাপা দিয়েছে। ও আপনারা জানেন যে 6 তারিখ মামলা পড়ার উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল সিজিএম কে সিসিটিভি ফুটেজ সিকিউর করে সিজিএম এর কাস্টডি নেওয়ার জন্য। আজকে উচ্চ আদালত বলেছে এই সিসিটিভি ফুটেজ স্পেশাল এসআইটির কাছে উপযুক্ত প্রমাণ রেখে জমা দিতে হবে। এখন দেখা যাক তদন্ত কি হয়। আজকে একটি রিট মামলায় উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে বেআইনি গ্রেপ্তার এবং আটকের দায়ে রাজ্য পুলিশকে তীব্রভাবে ভর্ৎসনা করেছেন। একই সাথে মাননীয় উচ্চ আদালত বলেছেন যে পূর্ব থানার তদন্তের উপর উচ্চ আদালতের ভরসা কিংবা আস্থা রাখার কোনো সুযোগ নেই, তাই দুটো এফআইআর এর তদন্ত করার দায়িত্ব উচ্চ আদালত বিশেষ তদন্তকারী দল বা সিটকে দিয়েছেন। উচ্চ আদালত একটি সিট গঠন করেছেন, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই সিটের দায়িত্ব দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় কর্মরত নন এমন কোনো ডিএসপি পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দিতে হবে। এবং এই তদন্তের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার কর্মরত কোনো পুলিশ আধিকারিক কোনোভাবে যুক্ত হতে পারবেন। এবং উচ্চ আদালত এও বলেছে রাজ্য পুরসভা, ত্রিপুরা পুরসভার, আগরতলা পুরসভার পুর কমিশনারকে বলেছে হলফনামা দেওয়ার জন্য। আজকের রায়ে এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে উচ্চ আদালত রাজ্য সরকারের ভূমিকাকে তীব্রভাবে ধিক্কার জানিয়েছে। ঘটনা সম্পর্কে আপনারা জানেন, রত্না রায় উনি বনমালীপুর নিবাসী। ওনার অভিযোগ 4 তারিখ রাত্রিবেলা ওনার বাড়িতে রবীন্দ্র ঘোষ পৌরসভার টাস্কফোর্সের কর্মচারী, তার নেতৃত্বে একদল যুবক দুষ্কৃতিকারী চড়া হয়ে তার ছেলে সৈকতকে ডেকে আনে বাড়ির বাইরে, ডেকে এনে তাকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মা বাবা আক্রান্ত হয়। অভিযোগে বলা হয় সৈকত শাহর কাছে ওই পৌরসভার টাস্কফোর্সের কর্মচারী 2 লক্ষ টাকা ঘুষ দাবি করে, বলে যদি 2 লক্ষ টাকার ঘুষ না দেওয়া হয় তাহলে তার মার নির্মীয়মান বাড়ির কাজ করতে দেওয়া হবে। সৈকত এই ঘুষের টাকা দিতে অস্বীকার করে। তার ফলে রাত্রে 11টার সময় রবীন্দ্রনারায়ণ ঘোষের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী বাড়িতে এসে বনমালীপুরে ভাড়া বাড়িতে এসে ধলেশ্বরে ভাড়া বাড়িতে এসে আক্রমণ করা হয়। ছেলেকে মারধর করে ছেলেকে বাঁচাতে গিয়ে মা বাবা আক্রান্ত হয়। ঘটনা এখানেই শুরু কিংবা এখানে শেষ নয়। ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা সৈকতকে জোর করে তুলে পূর্ব থানায় নিয়ে আসে। পূর্ব থানায় এনে সৈকতের মার অভিযোগ তার ছেলের উপর যৌন নির্যাতন করা হয়, তার গোপনাঙ্গ প্রচন্ড অত্যাচার চালানো হয়। এবং পরের দিন তাকে ব্যক্তিগত মুচলেখায় সই করতে বাধ্য করে আদালত থেকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। 6 তারিখ রত্না রায় পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ করেন রবীন্দ্রনারায়ণ ঘোষ, জয়দেব ঘোষ, অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। পুর কমিশনারকে জানানো হয়, থানা এফআইআর গ্রহণ করেনি। এবং পরবর্তী সময়ে ভদ্রমহিলা বাধ্য হয়ে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন এবং রাজ্য পুলিশের মহানির্দেশের কাছে লিখিত অভিযোগ করেন যে আমি লিখিত অভিযোগ করেছি কিন্তু এখনো এফআইআর গ্রহণ করা হয়নি, তোমরা ব্যবস্থা করো। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভদ্রমহিলা 6ই মেতে উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলা 6ই মেতে উচ্চ আদালতে মামলা গ্রহণ করা হয়। ওই দিন উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে জবাবদিহি নোটিশ করে এবং এফআইআর লিখিত অভিযোগ দেখে এখনো এফআইআর গ্রহণ না করে উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করে। উচ্চ আদালতে 6 তারিখ নোটিশ করা হলো 6ই মে। 7 তারিখ পূর্ব আগরতলা থানা রত্না রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দাখিল করে, এফআইআর গ্রহণ করে, এফআইআর নথিবদ্ধ করে। কিন্তু সেই নথিবদ্ধ এফআইআর এ অপহরণ অভিযোগ, সরকারি কর্মচারীর ঘুষ চাওয়া সংক্রান্ত অভিযোগের সংশ্লিষ্ট ধারাগুলো যুক্ত করা হয়নি। এবং রাজ্য সরকার হলফনামা দিয়ে বলে সৈকতকে নাকি
4 তারিখ মদমত্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হলো সে সরকারি কর্মচারী অর্থাৎ পুর পরিষদের কর্মচারীকে কর্তব্য প্রদানে বাধা প্রদান করেছে। কিসের ভিত্তিতে? মৌখিক টেলিফোনে মৌখিক হুমকি দিয়ে। আমরা বলি এই গ্রেপ্তার বেআইনি, এই গ্রেপ্তার অবৈধ এবং এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে প্রাথমিক তদন্তের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রাথমিক তদন্তের কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এফআইআর এ ধর্তব্যযোগ্য গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। রাজ্য সরকার হলফনামা দিয়ে এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে 1 মাস দেরি, উচ্চ আদালতের রায়ের পর এফআইআর, উচ্চ আদালতের নোটিশের পর এফআইআর গ্রহণ করে, এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা বলে তারা কি প্রাথমিক তদন্ত করে দেখেছে, প্রাথমিক তদন্তে এতটা সময় নিয়েছে। এবং তথাকথিত প্রাথমিক তদন্তে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তথাকথিত প্রাথমিক তদন্তে সৈকতের কাছে যে পুরো কর্মচারী ঘুষ চাইলো সেই সংক্রান্ত অভিযোগের কোনো তদন্ত হয়নি। সৈকতকে যে পূর্ব থানায় এসে যৌন নির্যাতন করলো থানার বাবুদের উপস্থিতিতে দুষ্কৃতিকারীরা, এটা নিয়ে কোনো তদন্ত হয়। তা আমরা বললাম এই তদন্ত লোক দেখানো তদন্ত। কালকে উচ্চ আদালতে গতকাল মামলাটা ছিল, তখন সরকারি আইনজীবী জানিয়েছিল পাবলিক প্রসিকিউটর যে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শোকজ করা হয়েছে এবং উচ্চ আদালতে পর্যবেক্ষণের পর এফআইআর এ সরকারি কর্মচারীর কাছ থেকে ঘুষ চাওয়া অপহরণ অভিযোগ যুক্ত করা হয়েছে। কালকে উচ্চ আদালত আমাদের বক্তব্য শুনে আজকে আদেশ দিয়েছেন। রিট মামলা একটা অন্তর্বর্তী আদেশ দিয়ে উচ্চ আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। প্রথম নির্দেশ হলো উচ্চ আদালত বলেছে সৈকতের মা রত্না রায়ের এফআইআর মূলে অভিযোগের তদন্ত এবং সৈকতের বিরুদ্ধে পুরো কর্মচারীর অভিযোগ মূলে 2টো এফআইআর তদন্ত পূর্ব থানার উপর দেওয়া যায় না, পূর্ব থানায় তদন্ত কোনোভাবেই করতে পারে না। রাজ্য সরকার পুলিশের তদন্তে রাজ্য সরকার উচ্চ আদালত অনাস্থা প্রকাশ করে বলেছে আমরা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছি। এবং আমরা রাজ্য সরকার নির্দেশ দিচ্ছি এই এসআইটির দায়িত্বে থাকবেন পশ্চিম জেলার বাইরে কর্মরত ডিএসপি পদমর্যাদার একজন অফিসার এবং এই এসআইটির সাথে কোনোভাবেই রাজ্য এই পশ্চিম জেলায় কর্মরত কোনো পুলিশ আধিকারিক যুক্ত থাকতে পারবেন। ওই এসআইটি তদন্তের তদারকি করবেন ডিআইজি পদমর্যাদার একজন অফিসার এবং তদন্তের স্ট্যাটাস জমা যাবে। উচ্চ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সৈকতকে যে গ্রেপ্তার করলো এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি, অবৈধ। সুপ্রিম কোর্টের অর্ণেশ কুমার মামলার নির্দেশ অগ্রাহ্য করে নন কক অফেন্সে নোটিশ না দিয়ে সৈকতকে গ্রেপ্তার করা বেআইনি, অবৈধ গ্রেপ্তার। এবং এই অবৈধ বেআইনি গ্রেপ্তারের জন্য যেই পুলিশ অফিসার গ্রেপ্তার করেছে সৈকত দে, সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে উচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে এবং আগরতলা পৌরসভার ভূমিকায় উচ্চ আদালত প্রচন্ড অসন্তোষ ব্যক্ত করেছে। আর উচ্চ আদালত আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। এই যে 6 এপ্রিল এফআইআর করা হলো, গুরুতর অভিযোগ, লোক দেখানো প্রাথমিক তদন্ত করা হলো এবং কখন এফআইআর রেজিস্ট্রি হলো 6 মে, 1 মাস পরে উচ্চ আদালত নোটিশ জারি করার পর উচ্চ আদালত বলছে প্রাথমিক তদন্তটাও বেআইনি, প্রাথমিক তদন্তের কোনো প্রয়োজন ছিল না। কারণ ফৌজদারি কার্যবিধি এবং বিএনএসএস এর নির্দেশ হচ্ছে যেখানে গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ আছে সেখানে প্রাথমিক তদন্তের প্রয়োজন পড়ে না। এই এফআইআর এ গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ মানে সিরিয়াস কগনাইজেবল অফেন্সের কথা বলা আছে। প্রথমত সরকারি কর্মচারী ঘুষ চাওয়া 2 লক্ষ টাকা, দ্বিতীয়ত হচ্ছে থানায় অপহরণ করে থানায় এনে যৌন নির্যাতন চালানো। এরপরে প্রাথমিক তদন্তের কোনো প্রয়োজন পড়ে না। এই যে আজকের আদেশটা দেখা হলো, এই আদেশের ফলে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা এবং একটা আমরা বলেছি যে একজন নাগরিকের বিরুদ্ধে সমগ্র ব্যবস্থাটা, একজন নাগরিক গুরুতর অপরাধের শিকার হলো, অন্যায়ের শিকার হলো, তাকে মারধর করে থানায় তুলে এনে মারধর করা হলো, সেটা নিয়ে কোনো তদন্ত নেই, এফআইআর গ্রহণ করা হলো না। অপরপক্ষে পুর পরিষদ সেই নাগরিক, সেই অভিযুক্ত পুর কর্মচারীর বিরুদ্ধে গেলে এখন অব্দিও সেই পুর কর্মচারীকে সাসপেন্ড করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি। এখন অব্দি আপনার উল্টে সৈকতের বিরুদ্ধে অভিযোগকে রাতারাতি এফআইআর গ্রহণ করা হলো। সমগ্র ব্যবস্থাটা পুলিশ প্রশাসন, পুর প্রশাসন সাধারণ নাগরিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা আদালতে আমাদের বক্তব্য গ্রহণ করেছে। আদালত বলেছে এটা তো আইনের শাসন হতে পারে না। এই একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা ঘটনা আজকে আদালত এসেছে। এই ধরনের ঘটনা অহরহ ঘটে। থানায় এফআইআর করানো আমাদের সাধারণ নাগরিকদের কাছে মনে হয় যে চাঁদে হেঁটে যাওয়া অনেক সহজ, থানায় এফআইআর করানো একজন নাগরিকের পক্ষে চাঁদে হেঁটে যাওয়ার চেয়ে কঠিন কাজ। পূর্ব থানায় কি করেছে, মহিলা থানায় কি করেছে, তদন্তের নামে, প্রাথমিক তদন্তের নামে, এবং প্রাথমিক তদন্ত করছে কিসের তদন্ত, আসল ঘটনা নিয়ে কোনো অভিযোগ নেই। এই যে 2 লক্ষ টাকা ঘুষের দাবি, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বলা হচ্ছে সৈকত মদমত্ত অবস্থায় ছিল, কিন্তু পুলিশ রিপোর্টে, মেডিকেল রিপোর্টে কোথাও কোনো উল্লেখ নেই। বলা হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, কোথায় সরকারি কাজে বাধা দেওয়া হলো? তথাকথিত জিডি এন্ট্রি, টেলিফোনে হুমকি, সবটা ব্যাপারে একটা কিভাবে
অপরাধীদের সাথে পুলিশের একাংশের যোগসাজশ। কিভাবে থানাগুলো প্রকৃত বিচার প্রার্থী যারা নাগরিকরা বিভিন্ন ধরনের অপরাধের শিকার হয় তাদের পক্ষে না দাঁড়িয়ে অপরাধীর পক্ষে দাঁড়ায়, এর একটা প্রকৃষ্ট উদাহরণ, প্রকৃত ঘটনা আজকে উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে এসেছে। এই রায়ের ফলে আমরা আশা করব সরকারের টনক নড়বে, আমরা আশা করব রাজ্য পুলিশ তার দায়িত্ব পালন করবে, অপরাধীদের পক্ষে দাঁড়াবে না। আমরা শুনেছি একজন ওসিকে নাকি বদলি করা হয়েছে, এবং আজকে পাবলিক প্রসিকিউটর জানিয়েছে যে জয়দেব ঘোষ নামক একজন এসপিওকে নাকি ক্লোজ করা হয়েছে। উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করেছে, এত বড় ঘটনার পর মাত্র ক্লোজ করা। এখন অব্দি রবীন্দ্রনারায়ণ ঘোষকে গ্রেফতার করা হয়নি। উচ্চ আদালত এত পর্যবেক্ষণের পর এখন এসআইটি করবে, আদালতে মামলা চলছে, স্ট্যাটাস রিপোর্ট জমা পড়বে। আমরা এখন এই আমাদের সৈকতকে বেআইনি গ্রেপ্তারের জন্য ক্ষতিপূরণ চাইবো, কারণ ক্ষতিপূরণ দিতে হবে, নাগরিক স্বাধীনতা হরণ। উচ্চ আদালত বলে দিয়েছে বেআইনি গ্রেপ্তার, এই ধরনের বেআইনি গ্রেপ্তার সারা রাজ্যে প্রতিদিন হচ্ছে। সবগুলো আদালতে আসে না, আসার সুযোগ হয় না, আসার সুযোগ পায় না। একটা আদালতে এসেছে, আদালতের পর্যবেক্ষণে স্বাভাবিকভাবে আমরা আইনজীবী হিসাবে এবং ত্রিপুরা মানবাধিকার সংগঠন, ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসাবে আমরা খুশি, আমরা স্বাগত জানাই। আমরা আশা করব এই রায়ের ফলে নাগরিকরা সাহস ফিরে পাবে, তারা পুলিশ হেনস্থা, পুলিশ যখন পক্ষকের ভূমিকা নেয় তার বিরুদ্ধে নাগরিকরা আইনের দ্বারস্থ হতে উৎসাহিত হবে। দুটো, একটা হচ্ছে পূর্ব আগরতলা মহিলা থানা, আর একটা হচ্ছে পূর্ব আগরতলা থানা। দুটো, এবং পূর্ব আগরতলা মহিলা থানা প্রাথমিক তদন্ত রিপোর্টকে উচ্চ আদালত নাকচ করে দিয়েছে, তীব্রভাবে নাকচ করে। তদন্ত নয়, তদন্তের নামে ছেলে ভোলানো ছড়া, আসল ঘটনা তদন্ত করা হলো না। এবং আরো অদ্ভুত ঘটনা, পূর্ব আগরতলা মহিলা থানায় বলা হয়েছে যে রত্না রায়কে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, একজন মহিলাকে। তারপরেও মহিলা থানা তদন্ত করে অফিসার বলছেন এটা নাকি মহিলাদের বিরুদ্ধে অপরাধ নয়। আমি উচ্চ আদালতে বলেছি এই যদি হয় আদালতে থানার ভূমিকা, মহিলা থানার ভূমিকা, তারা কি করে মহিলাদের অধিকার রক্ষা করবে? তাদের রিপোর্টে বলছে রত্না রায়কে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, পুশ ডাউন টু আর্থ, ওকে ধাক্কা দিয়ে আর দুষ্কৃতিকারীরা মাটিতে ফেলে দিয়েছে যখন ছেলেকে বাঁচাতে মা বাবা গিয়েছিল। তারপরও মহিলা থানার রিপোর্টে বলছে এটার উদ্দেশ্য মহিলাকে আক্রমণ করার উদ্দেশ্য ছিল স্কাফলিং। দেখুন মহিলা থানার ভূমিকা, মহিলা থানা যে মহিলাদের অধিকার রক্ষা করতে পারে না, এই তদন্ত রিপোর্টে প্রমাণিত। এই তদন্ত রিপোর্ট আদালত একদম ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং সৈকতের কিন্তু মেডিকেল রিপোর্টে সৈকতের ইঞ্জুরির কথা আছে, কিন্তু প্রাথমিক তদন্ত রিপোর্টের ইঞ্জুরির কথা নেই। এবং সরকারি হলফনামা হচ্ছে একদম মিথ্যে ঠাসা, সেই হলফনামায় আসলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। সমস্ত ঘটনাটা সরকারি হলফনামা আর স্পষ্ট হয়ে গেছে। এটা একটা ঘটনা সামনে এসেছে, এই ধরনের ঘটনা বহু ঘটনা ঘটছে। আমরা আশা করবো এই ধরনের সরকার উচ্চ আদালত যে রায় দিয়েছেন, আদেশ দিয়েছেন, এতে পুলিশ প্রশাসনের সম্বিত ফিরে পাবে, রাজ্য সরকারের সম্বিত ফিরে পাবে। তারা অভিযুক্ত পুলিশ অফিসার আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রতিটি ক্ষেত্রেই উপযুক্ত আইনি ব্যবস্থার দিকে তারা যাবেন। এর আগে দেখছি Mangman karamo ke sarke songa ke o rega ni barani bro tono blok pin pukmo unya da abu tongna tono blok pin ni yamba ya ring sunya ke sasu le bu bu ha abu to sana na kau buni sange do to na de sasu bu ha ke ba pai na ar po do to le lai no to le ni pai ni ang no sa sonya sa rega le no rega be patu bulele ma rega ma bisaya pro ichia rega ke ase rega ke para ma no ta na do to ta na na ke ta ma no se ke ta no swear sa na an ke account chaya ni rega pho ma tang mo ar phang rang ke kula jam ya ke tang ya no tung ran ha ai account sam pa ya thon le nyang tang ya to ke ang tong ha ang siya trengke abo se rega tangpo nung ko faisia nung complain mi video nung supply mi bo rega no stop যারা যেখানে রেগা উনাই অব সরকারি নিয়ম মতো রেগা থেকে আরো যিনি স্ক্যান মার্ক দিনাই কোনো এক্সচেঞ্জ উইয়া অব কিনে রেগা যদি সুবন সামুনকে মানে রেগা উইয়া উনাই বা রেগা হয়তো আরো কোনো একটা অব তং আরো বা অবজেকশন তং অবনো সালাইকা আসলে এটা বলাইনানি কইয়ালি
para যদি কাহা মানুষকে কোনো সমস্যা আমাকে হ্যাঁ ini yang bejan ang naro fighting ko khaksango arbo mami তো ফেমাসরে তাং থো আর বস্তু মানে oh ya na to ko pomai ke no khai nai ari ko মানে জংফরে বেজাল হতে পারে থাংনো হি আবো প্র্যাকটিস সিংলর দোনো পাতিনর want to politicize this issue politik we don't want to politicize this issue but jungsol come this is a very small issue less level issue we can solve it আবো বড় কেমো জুং আবো নম আবার হিয়ে জাংবাই then why বড় কেহানো উয়া ইয়ে ত্রে কেহানো উয়া বাবন আবো কেহানো রাখে করছো বলে বড় কেনে রসে কেন নবো বড় ইয়ালিয়া কেন বড় মাম্বা ইয়ে না সালে জানি ওক মাওয়া নফো মনো বুয়া বো কেহাং কেও বড় ত্রে কেনতো ফাইদে বুনাই রাখে করছো তুমি বুনাই রাখো লুগু আচলাই মাও কিন্তু একজন আইন ইয়াবে থাকে অব হামিয়া ঠিক আছে ওই আর ব্রাউনো কেন ব্রাউনো সাইখনারি দি পারানি চৌধুরী কোবরা চাকরা রাউনো সাদি পার্টি থাংনাই ফাইনাই যেসা ফানো তংনাই ঠিক আছে যেসা ফানো ফাইতো তিনি ইলেকশন হার জিত তো আং হারে পানো মানো জিতি ফানো অবহাই কাউ সাকা একে জংফাই ডিসি জিনি দখলো তং তাও কারণ যেসা সরকার ফাইপো নর চায়াংনাই দায়িত্ব সে जों সুযোগ সুবিধা মানানিসে দায়িত্ব ঠিক আছে দুষ তোমাঙো আইনত অবত খাইমানো সব কিছু খাইমানো আইননি পক্ষে অবও নাই কিন্তু আইন ইয়াগো লাগৈ যে কাইখানো কেবা পুলিশ তুমি নাই আলে হ্যাঁ না না আমরা অবহাই ইনকে যদি এবং মুঠা খাইরো বা অম দুষ খাইরো অম হাই কাউ ফাইকা ইনকে ইনকে ফাই দিন bole mota khemi dos umya bjp khemi dos umya rega kau rega o film rega fil ke narao staff tongre jiares পঞ্চায়েত abono sale chung bujuke tomne bujaw naini অধিকার করে chung babu yali chung basam thaus tongo nrao to buya jara bunai romse tabu dihin chung bam thau tum le sponu ya tong busu bias ka sabat sapu thamol ken chung aska sa beno thamol ken chung moa samaya bunai romse abono le spo parandro no babra mon lahira bi mambo 102 জন খোদার কি না le 102 জন বুকে আর হবে আবো আর abone budi role ang chung nei ne mi politically politicize bore gan sa so we can solve this problem here bolo politicize আরেকটু দাঁড়ায় হঠাৎ করে নয়, প্রধানমন্ত্রী দেশের মানুষের উদ্দেশ্যে বলেছেন যে
আমরা যেন সবাই এবং বিশেষ করে জনপ্রতিনিধিরা এবং অন্যান্য সবাই যাতে ফুয়েল কনজারভেশন সেটার উপর গুরুত্ব দেয়। কারণ আমাদের যে ফুয়েল রয়েছে এটা নির্দিষ্ট কিছুদিনের জন্য রয়েছে। আমরা যদি সবাই এই ফুয়েল কনজারভেশনের দিকে নজর দেই, একদিকে যেমন আমাদের ফুয়েল কনজারভেশন হবে, অপরদিকে আমাদের পরিবেশ ঠিক থাকবে। এই ডাকে যেন সবাই সাড়া দেয়। আমি মনে করেছি, আমার বিবেকের কাছে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী যদি দুটো গাড়ি নিয়ে যেহেতু দেশের প্রধানমন্ত্রী, ওনার নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে 2টা এসকর্ট আছে, সেই এসকর্টটা ডিজিপির উদ্দেশ্যে চিঠি দিয়ে বলেছি আমার 2টা এসকর্টে যেন তুলে নেওয়া হয় আজকে থেকে। কালকে রাত্রে চিঠি দিয়ে দিয়েছি, যদিও উনি বলেছেন না স্যার একটা রাখুন। আমি বলছি না, 2টেই উঠিয়ে নিন, পরেরটা পরে দেখা যাবে। এবং সকালে আমি আগরতলা এবং আশপাশ এলাকা বাইসাইকেলে আমার কাজগুলি সেরে ফেলেছি। তো বাইসাইকেল কমপ্লিট করার মানে আমার যে কাজগুলি খুব বেশি দূরে নয়, অথচ আমি বাইসাইকেলে কাজটা সারতে পারবো, সেই জন্য বাইসাইকেলে কাজটা সেরে নিয়েছি। এরপরে আমি ভাবলাম এখন অফিসে আসবো। তো অফিসে আসার জন্য সেজন্য ইলেকট্রিক অটো খোঁজ করেছি, এবং ইলেকট্রিক অটো নিয়ে এখনই খাওয়া দাওয়া করে, সকালবেলা অন্যান্য প্রোগ্রাম সেরে খাওয়া দাওয়া সেরে ইলেকট্রিক অটোর মাধ্যমে আমরা সেখানে আজকে অফিসে এখন আমি আমাদের সেক্রেটারি বিল্ডিং এর দিকে যাচ্ছি। আমি হিসাব করে দেখেছি যে আমার যে গাড়িটা ব্যবহার করি, এটা যতটুকু কম ব্যবহার করা যায়, ব্যবহার করব না কখনো এরকম কথা বলছি না, যতটুকু কম ব্যবহার করা যায় ততটুকু আমাদের ফুয়েল কনজারভেশনটা বেঁচে যাবে। আমি একটা হিসাব করে দেখেছি, যদি লং জার্নি না হয়, শুধুমাত্র আশপাশ শহরতলি, মোহনপুর বা জিরানিয়া, বিশালগড় এইসব জায়গার মধ্যে যদি আমি প্রত্যেকদিন প্রোগ্রাম থাকে, তাহলে আমার টোটাল খরচ হবে শুধু আমার গাড়িটার জন্য, যেটা আমি নিজে ব্যবহার করি, এটার জন্য প্রায় 40 থেকে 50 হাজার টাকা ফুয়েল কস্ট মাসে। তাহলে আমি যদি এসকর্ট হই, তাহলে আবার দেখুন 3 into 40,000, তাহলে বিরাট টাকা বেরিয়ে যাচ্ছে। একদিকে পয়সা সেভ হচ্ছে, 2 নম্বর ফুয়েল কনজারভেশনটা হচ্ছে। আমি গাড়ি ইউজ করলাম না, তাহলে আমার এগুলো লাগতো, তাহলে আমার যে আমাদের দেশের জন্য যে ফুয়েল দরকার সেটা আমার অনেকটা লাঘব করতে পারলাম। হ্যাঁ, এখন যদি বিলুনিয়া যেতে হয় তখন অটো নিয়ে নাও সম্ভব হতে পারে, সেই ক্ষেত্রে আমার অন্যরকম ব্যবস্থা করতে হবে। তাও যতটুকু আমি এসকর্ট কমিয়ে, যদি 3টা গাড়ি, এখন আমার গাড়িটা 3টা গাড়ি, তো আমি ভাবছি 2টো গাড়ির দরকার নেই। যদি অগত্যা দেখা যায় এবং ডিজিপি বা পুলিশ ডিপার্টমেন্ট মনে করে, তখন তার আলাদা, কিন্তু একটাও যদি কমাতে পারে অনেক সেভ। তো এই জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং এটা কতদিনের পর্যন্ত বলতে পারবো না। সিচুয়েশনটা যতক্ষণ পর্যন্ত নর্মাল না হয় ততক্ষণ পর্যন্ত এরকম চালিয়ে যেতে হবে। আর আমি মনে করি না, যদিও বিভিন্ন রকম পক্ষে বিপক্ষে রাজনৈতিক দল রয়েছে, আমি মনে করি না আমার কোনো শত্রু আছে। আমি মনে করি না। আমি দীর্ঘ বছর ধরে রাজনীতি করি, রাজনৈতিক শত্রুতা আছে, কিন্তু কেউ আমাকে কিলিং করে ফেলবে আই ডোন্ট থিঙ্ক। তো আমি সেজন্য চিন্তা করেছি এই লাইনটা বলা। যদিও আমার সাথে পিজিরা থাকে, তাদের তো আর পয়লা, আমরা যদি অটোতে উঠি তাহলে আরামসে আমার 2জন পিজি আমার সাথে যেতে পারবে, এবং আমরা অ্যাজ পার রুলস রেগুলেশন অটোতে যতটুকু মানুষ পাওয়া যায়। আর একটা অটো যদি একবার চার্জ দেওয়া যায় 100 কিলোমিটার চলা যায়, 100 কিলোমিটার চলা যায় একটা চার্জে। এবং এই জন্য কত টাকা? 70, 80, 90, 100 টাকা যায়। তো এবং আমি রাত্রেই আমার পিএস কে বলেছি, সেক্রেটারিয়েটে বোধহয় কয়েকটা ইলেকট্রিক্যাল গাড়ি থাকতে পারে, ইলেকট্রিক ভ্যান থাকতে পারে, সেক্ষেত্রে একটা অ্যালট করা যায় কিনা, যদি পাওয়া যায়
না হলে আমরা ধীরে ধীরে, অর্থাৎ সোজা কথা, ফুয়েল কনজারভেশনের জন্য গুরুত্ব দেব যতদিন পারা যায়। আমি যদি একদিনও করি, এটা সেভ কত, আমি 2 দিন করলাম সেভ কত, 3 দিন করলাম, একটা তিল তিল করে বিরাট। আমরা যদি সবাই, প্রধানমন্ত্রী একবার বলেছে যে আমরা যদি 4 মাস যদি সারা দেশের মানুষ আমরা কোনো বিদেশি জিনিস ব্যবহার না করি মানে বিদেশি জিনিস যদি আমি পারচেজ না করি, তাহলে আমরা অর্থনীতি অনেক বেশি স্বাবলম্বী হব। সেরকম আমরা যদি সবাই কিছু না কিছু, আমি না শুধু জনপ্রতিনিধি না, আমি যদি আমারটা না করি, নিজেরে আচরিত ধর্ম পরারে শেখায়। আগে আমি নিজে করতে হবে, তারপরে আমার দেখে আরেকজন হতে পারে। আমি তো মনে করি আজকে তো আমাদের এখানে 2 জন জনপ্রতিনিধি আমার সাথে সাইকেলে কিছু ঘুরেছে, সাইকেল ঘুরে তাদের কাজ করেছে। হ্যাঁ, তো অটোমেটিক্যালি আমি যদি 3 কিলোমিটার যদি আমি ফুয়েল কনজার্ভ করতে পারি, অনেক সেফ। এই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। এই গাড়িটা, এই অটো গাড়িটা যেহেতু গাড়ি পাওয়া সাপেক্ষে 2 দিনের জন্য নিয়েছি, তো আপাতত 2 দিন করি, তারপরে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। তো আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। এসকর্ট তো আমি 2টো নেবই না। যদি তারা ডিজিপি আমাকে বলছে স্যার এরকম তো আমরা ছাড়বো না আপনাকে, আমি সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি নেব না। আর 2 নম্বর, আর গাড়ি যত কম ব্যবহার করা যায় ভালো। এই যে এটা কিন্তু পরিবেশ দূষণ হবে না, কিন্তু এটাই যদি আমি বাইকে আসতাম, আমার সিকিউরিটির বাইক আছে, আমি যদি বাইকে আসতাম, আবার ফুয়েলের প্রশ্ন। সেই জন্য ফুয়েল কনজারভেশনের জন্য মূল উদ্দেশ্য যে ডাক দিয়েছে, সেটাই আমি আজকে, এই জন্য আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি। আপনার এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বিরোধী যারা রয়েছে, আপনার দলের যারা আরো মন্ত্রী রয়েছে বা নেতারা রয়েছে, তাদের কি বলবেন? না, আমি আমারটা বলবো। এটা প্রধানমন্ত্রীও কাউকে কিন্তু ডাইরেক্ট বলেনি তুমি ছেড়ে দাও। অর্থাৎ প্রধানমন্ত্রীর আহ্বানে কিন্তু অনেকে সাড়া দিচ্ছে, আমাদের রাজ্য সরকার আমাদের কোনো চিঠি দিয়ে বলেনি তুমি গাড়ি ছেড়ে দাও, এসকর্ট ছেড়ে দাও। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী আগে যতটুকু ছিল সেটা থেকে কমিয়ে নিয়েছে, তো উনি মুখ্যমন্ত্রী, উনি কমিয়ে নিয়েছে। সুতরাং আমারটা আমি বলবো, আরেকজন কি করবে এটা শুনুন। আমরা সবাই যদি সচেতন হয়ে যাই, আপনারা যদি সবাই বাইসাইকেলে চলেন, আমি সকালে সাইকেল চালিয়েছি, তো যেহেতু আমার একটু ভারী কি বডি, একটু ব্যালেন্স কষ্ট হয়, কিন্তু অসুবিধা হয় না, কারণ ছোটকালে প্রচুর বাইসাইকেল চালিয়েছি। সুতরাং এই সিদ্ধান্তটা ভালো বলে মনে করি। আমি বেশিরভাগটা আশেপাশের ব্যাপারটা ইলেকট্রিক অটো এবং বাইসাইকেলের মাধ্যমে চেষ্টা করে নেব। দূরের জার্নি যখন হবে তখন আয়দার অটো আর অন্য কিছু, এবং নতুবা একটু ডিস্টেন্স হলে সেখানে আমার নিজের যে গাড়িটা আছে, সরকারি গাড়িটা, সেটা ব্যবহার করবো, এই সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, ও আপনার 2জনই বাড়ি? আমার একটা ছেলে আছে, এটা আমার মিসেস পরে, আগের মিসেস জন্ম, আগের মিসেস মারা গেছে, এটা পরে মিসেস পরে, তো একসঙ্গে থাকতাম আর কি। তাই তো একটু বড় ইচ্ছে ওখানে দিকে যায়, তাই মায়ের একটু ডাক দেয় আর কি, এইভাবে চলছে ইয়ে করে আর কি, তাই ভালো পায় না। তাই ঠাকুমাও দেখে যে ডাকে ডালিয়ে, তো ঠাকুমারও খারাপ লাগে, মা মরা মেয়ে খারাপ লাগে দেখে, তো মা ঠাকুমাও গালি, তো ঝগড়াঝগড়ি হয় 2জনের মধ্যে। তো তাইরে কি করছে, তুই কথা জানিস না, তো ঠাকুমার লোক থাকতো, একটু টাকা পাঠাইছে, করে তার খাওয়ান টাউন করে সব দিয়ে দেবে। তো আমি এদিক থেকে জানছি, তো এদিকেই দিই তার খাওয়ান পড়াশোনা করা, তার এই দিক থেকে আমি আলাদা এই আর কি। ঠাকুমারা লোক থাকতো, ছেলের লোকে 1-1.5 বছর অনুষ্ঠান করতে আসে, তো এর মধ্যে
কি হয়েছে। বান্ধবী করে জানাইছে এই ছেলেকে। আর পিসি এই তো পিসির বাড়ি যে বেড়ায় চলেছে। পিসির বাড়ি একটা এটা কি মানে অনেকদিন ধরেই চলছিল জিনিস? এটা আমার মনে হয় অনেকদিন থেকেই চলতেছে, টের পাইতেছে না তো। এটা ঘুমের মধ্যে হেরে যে কোনো একটা কিছুর সঙ্গে মেডিসিন দিতে আছে, ঘুমের নেশার মেডিসিন দিতে আছে। তখন সে ঘুমের থেকে উঠতে থাকে, সে পুরা হের গায়ে কিছু নেই। প্রথমে সবাইকে নমস্কার, জয় সীতারাম, জয় বজরঙ্গী, হর হর মহাদেব। আমার নাম নির্মল সূত্রধর। আমরা সবাই ধর্মবেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের পক্ষ থেকে, সিদাই মোহনপুর কালিকামুড়া আমগাছিয়া সাতবিয়া গ্রামের পক্ষ থেকে আজ আগরতলা বিমানবন্দরে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সিদাই মোহনপুর ও ত্রিপুরা রাজ্যের গর্ব মিস কৃত্তিকা সরকার স্বাগত জানাতে। কৃত্তিকা সরকার মন্দিরের ট্রাস্টের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকারের একমাত্র কন্যা। কৃত্তিকা আমাদের রাজ্যের, আমাদের এলাকার মেয়ে। সে ক্যারাটে খেলাতে গোল্ড মেডেলিস্ট ও গুজরাটের মধ্যে রাজ্য স্তরের স্বর্ণ ও রূপপদক জয়ী। পাশাপাশি ভারতের হয়ে নেপালেও দেশকে স্বর্ণপদক জিতিয়েছে। তাছাড়া কৃত্তিকা গুজরাটের বাদোদারাতে ডিস্ট্রিক্ট লেভেলের সুইমিং ও স্বর্ণপদক জয়ী। কৃত্তিকা আগরতলা কেজুরবাগান কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী ছিল, কিন্তু এখন সে গুজরাটের বাদোদারাতে থাকে এবং পড়াশোনা করে ওইখানকার কেন্দ্রীয় বিদ্যালয়। কৃত্তিকা আমাদের মোহনপুরের গর্ব, আমাদের রাজ্যের গর্ব এবং গুজরাটেরও গর্ব। মোহনপুর কৃত্তিকা তার নিজ বিভিন্ন রাজ্যের হয়ে গুজরাট ও ত্রিপুরার হয়ে এই স্বর্ণপদক জিতেছে। গুজরাটও আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে। কি প্রতিক্রিয়া থাকবে, তুমি যে খেলাধুলাগুলোতে অংশগ্রহণ করেছো এবং সফলতা পেয়েছো, কি বলতে চাইবে? সবচেয়ে বেলা তো আমি বলতে চাই আপনি সবাইকে থ্যাংক ইউ কি আমার জন্য এরকম সব করেছো। আরও আপনি সবাই আমাকে আশীর্বাদ করো কি আমি আগে গিয়ে আরও ভালো করতে পারি, আর ত্রিপুরা গুজরাট আর দেশের নাম আগে নিয়ে গিয়ে ভালো করতে পারি। আর কি, আর তো করতে যাবো, তুমি আশীর্বাদে জিজ্ঞাসা করো। থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম কৃত্তিকা সরকার। তুমি কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ, কোন কোন প্রতিযোগিতায় কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলে? আমি খেল মাহকুমে করেছি, যেটা স্টেট লেভেল কম্পিটিশন। SGFI করেছি, যেটা স্কুল লেভেল আমাদের ন্যাশনাল লেভেল কম্পিটিশন। আমি ইন্টারন্যাশনালও 2-3 করেছি, আর ডিস্ট্রিক্টও বোধগুলো করেছি। ঠিক আছে, ধন্যবাদ। আরও এগিয়ে নিয়ে যাক, এটাই কামনা করি। এবং আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের পক্ষ থেকে ওকে স্বাগত জানাই ও তার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ, নমস্কার। এদিকে এদিকে যারা যারা আছে সবাই আঙ্কেল, এদিকে এদিকে।
তিনটে গাড়িতে যে আটকেছে এটাই ভাইটাল পুলিশ ছিল না নাকি? বাইকাল তারা মালিক বলছে বাইকাল কাটতে যাবে, এখন আমরা ওয়েট করতেছি দেখি মালিক কেন ভাইটাল ছাড়া কেন লোডিং করছেন? হ্যাঁ না না কেন ভাইটাল ছাড়া? আপনি তো গাড়িটা সব গাড়িটা এখানে ছাড়া হইতাছে। কথা বলতেছি, দেখতাছি ব্যাপারটা আমরা দেখতাছি, এখনো আমরা না গাড়ি ব্যাপারটা আমরা দেখতাছি, এখন গাড়িটা তিনটা গাড়ি কেন ছাড়া হইলো? আমরা দেখতাছি, এখনো শেষ হইছে না, ব্যাপারটা আমরা দেখতাছি। না না গাড়িটা তিনটে ছাড়া হইলো, তিনটে গাড়ি কেন ছাড়লো? আপনার নাম স্যার? আপনার নাম? না না আপনার নাম? তিনটা গাড়ি ভাইটাল ছাড়া অবৈধভাবে এভাবে ইয়েও করছেন, আপনারা কেন ছাড়ছেন? জ্বালানি সাশ্রয় নিয়ে যখন একদিকে বার্তা দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে সেই পথেই হাঁটার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারি স্তরে তেল সঞ্চয় ও অপ্রয়োজনীয় খরচ কমানোর বার্তা জোরদার হলেও বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ছবি। রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকেই দীর্ঘ লাইনের দৃশ্য নজরে আসছে। কোথাও আবার ড্রাম ভর্তি করে পেট্রোল ও ডিজেল নিয়ে যেতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। এমনই এক চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে বণিক্য চৌমুহনী এলাকার একটি পেট্রোল পাম্পে। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে একাংশ কালোবাজারিরা অতিরিক্ত জ্বালানি মজুত করছে। এর ফলে সাধারণ গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নজরে বিষয়টি এসেছে কিনা কিংবা কালোবাজারি রুখতে কী পদক্ষেপ নেওয়া হবে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এই পরিকল্পনাটি এখন না, আগেই সিদ্ধান্ত হয়েছে। গামছাকবরা বাজারের আগে আমরা দেখে গিয়েছিলাম
গামছাগড়া বাজারটা আধুনিক বাজার করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং প্রায় 2.5 কোটি টাকা ব্যয় এখানে হবে। আরো লাগলে কিছু ব্যবস্থা করবে। 6 কোটি না না গামছাগড়া 2.5 কোটি টাকা এখানে খরচ হবে। দরকার হলে আরো আমরা ব্যবস্থা করব। ওইটা আমরা গামছাগড়া বাজারটা সুন্দর করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। এখন শুধু কাজ শুরু হবে। এই জন্য গামছাগড়া বাজারে আমরা আমি রুনাল দেববর্মা রণবীর আমরা মিলে সেখানে বসে একটা কমিটি করে দিয়েছি। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়ে কিভাবে কোথায় কি হবে এটা ব্যবস্থা করা হয়েছে। এরপরে এখানে একটা ওপেন জিম হবে। আমাদের যে এডিসি থেকে যে এখানে একটা স্টেডিয়াম, প্লেগ্রাউন্ড স্টেডিয়াম সেখানে হয়েছে, এটার পাশে একটা ওপেন জিম হবে যাতে ছেলে মেয়েরা সেখানে তাদের শরীর চর্চা করতে পারে। সেই জন্য এখানে আমরা একটা করেছি। এই বাজারটা এখন দাঁড়িয়ে আছে যেখানে এটা লেফুঙ্গা বাজার। লেফুঙ্গা বাজার আমরা এখানে 6 কোটি টাকার উপরে আমরা এখানে ধার্য করেছি। কাজ চলছে অনেক আগের থেকেই এবং এটা প্রায় 50% কাজ শেষ হয়েছে। আগামী দিনে আরও যে টাকা রয়েছে এগুলি কিভাবে খরচ হবে সেই জন্য বাজার কমিটির সাথে আমরা আলোচনা করেছি। আমরা সবাই ছিলাম। এখন সিদ্ধান্ত